মাধ্যমিক 2021 অর্থাৎ তোমরা যারা 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তো তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট বা 2020-21 খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই টেস্ট পেপারটি। তো আজকে আমি তোমাদের সাথে তোমাদের অঙ্কের 115 নম্বর পেজের 2 নম্বরের অঙ্ক অর্থাৎ 4-এর দাগে যে 12টি অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমি সলভ করাবো। তো দেখো, এই অঙ্কের পেজ কিন্তু আমি 68 এবং 92 এর কিন্তু আপলোড করে দিয়েছি। 115 নম্বরের দুটো ভিডিও দিয়েছি এবং আজকে আমি 115 নম্বর পেজের কিন্তু তোমাদের 2 নম্বরের অঙ্ক অর্থাৎ 4-এর দাগের অঙ্কে যে 12টা অঙ্ক আছে সেগুলো 12টাই কিন্তু আমি সলভ করে দেবো। এবং এছাড়া দেখো, তোমাদের ভৌত বিজ্ঞানের 10টা পেজ কিন্তু আমি আপলোড করে দিয়েছি, জীবন বিজ্ঞানের 10টা পেজ আপলোড করেছি, ইতিহাস এবং ভূগোলেরও প্রায় 10টা করে পেজ আমি আপলোড করে দিয়েছি। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। কী করে দেখবে? এই ভিডিও ডেসক্রিপশান যাবে, লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করবে, অথবা প্রথমেই দেখবে প্লে লিস্টের কি লিঙ্ক আছে, প্লে লিস্টে যদি ক্লিক করো তোমরা তাহলে সব কটা ভিডিও পরপর পেয়ে যাবে। তো চলো আমরা শুরু করি 115 নম্বর পেজ অঙ্কের। তো এই হচ্ছে আমাদের 115 নম্বর পেজ। তো এই তোমাদের এই 4-এর দাগের অঙ্ক কিন্তু 116 নম্বর পেজেই আছে। তো 1 নম্বরের অঙ্কটাই পড়ছি, দেখো কি বলেছে। বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে কোনো মূলধন 2 বছরে সুদে মূলে মূলধনের 25-এর 16 গুণ হবে। খুব ভালো অঙ্ক, ভালো করে তোমরা বোঝো। তাহলে এই অঙ্কটাতে আমাদের কি বার করতে বলছে, কিন্তু সুদের হার, তাই তো। তাহলে প্রথমে এই অঙ্কটা কি কি দিয়েছে আমাদের বার করে নিতে হবে। তো চলো আমরা বার করি। দেখো, প্রথমে বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে কোনো মূলধন, তাহলে এখানে মূলধন কিন্তু কিছু বলেনি। তো আমি এখানে লিখলাম যে আসল ধরলাম পি, এটা কিন্তু ধরলাম, হ্যাঁ ধরি, আসল হচ্ছে পি টাকা, ওকে। আচ্ছা, তাহলে পি হলো মূলধন 2 বছরে, তাহলে আমাদের সময়টা এখানে পেলাম আমরা 2 বছর, ওকে। সুদে মূলে মূলধন হচ্ছে 25-এর 16 গুণ হবে, এটা বার করে দেখাতে হবে সমান সমান হবে। তাহলে সুদের হার, এটাকেও ধরতে হবে। আমি ধরলাম R%, ধরি, হ্যাঁ। তো অঙ্কটা কিন্তু ভালো করে দেখো, একটু ভালো অঙ্কটা আছে। তো দেখো, ওখানে বলছে যে 2 বছর পর সুদে মূলে মূলধনের 25-এর 16 গুণ হবে। তো আমি লিখতে পারি এইভাবে যে এখানটা যে ধরি মূলধন পি টাকা হলে, ধরি মূলধন পি টাকা হলে 2 বছর পরে সুদে মূলে কি হবে? সুদে মূলে পি, আর দেখো 25 আছে, তাহলে 25-এর 16, তাই তো। তাহলে কত হলো? 25 ইন্টু পি, তাহলে 25p বাই 16, ঠিক আছে। এবার আমরা এখানটা কি করব, দেখো শর্তানুসারে দেখো, আমরা সূত্র জানি পি ইকুয়াল টু 1 প্লাস R/100, এখানে হচ্ছে আমাদের n, এটার সাথে এটা আমাদের তাহলে হচ্ছে কি সমান সমান করব 25p বাই 16, ঠিক আছে। তাহলে আমরা দেখো এদিকের পি আর এদিকের পি কিন্তু কেটে দিতে পারি, তা কেটে গেল সাপোজ। তাহলে কি পড়েছে এখানটা? এখানে পড়েছে 1 প্লাস R/100, আর এখানে n মানে আমরা জানি 2, তাহলে 25-এর 16 কিন্তু আমরা লিখলাম, কারণ এদিকের পি এদিকের পি কিন্তু কেটে যায়। তাহলে এবারে কি পড়ে রয়েছে দেখো, তোমরা দেখো 1 প্লাস R/100 তার হোল স্কোয়ার দিলাম, 25-এর বর্গ 5, 16-এর বর্গ হচ্ছে 4, দেখো তার হোল স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। পরের স্টেপ দেখো কি আছে, তাহলে এখানে স্কোয়ার যদি কেটে যায় তাহলে এখানে পড়ে থাকে 1 প্লাস R/100, আর এখানে হচ্ছে আমাদের 5-এর 4। এই অঙ্কে আমাদের আর এর মান বার করতে হবে, তাই আমি আরটাকে রাখছি এদিকে। দেখো R/100 সমান সমান আমরা এদিকে লিখতে পারি যে 5-এর 4
আর প্লাস ওয়ানটা এদিকে এলে -1। তাহলে r/100 সমান সমান 4 যদি লসাগু করি তাহলে কত বসছে এখানে 5, আর এখানে হচ্ছে আমাদের 4। তাহলে r/100 সমান সমান 1/4, এদিকে এদিকে কাটটা করে 4 25 100 হয়ে গেল। যদি আমরা কোনাকুনি গুণ করি দেখো r সমান সমান হচ্ছে 25 হয়েছে। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে, তাহলে উঠো যে 25%। ওকে, তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। কিন্তু এই টাইপের অঙ্ক তোমাদের কিন্তু ঘরে বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু তোমরা নিজেরা অবশ্যই পরীক্ষা হলে গিয়ে অঙ্কগুলো করতে পারবে। তো চলো পরের অঙ্কটা করি। তো দেখো এবারে 2 নম্বরের অঙ্কটা কি বলেছে, বলছে একটি যৌথ ব্যবসায় রহিম রামের 2-3 গুণ এবং পিটার রামের অর্ধেক টাকা বিনিয়োগ করলে বছরের শেষে লভ্যাংশের হিসাবে রহিম পিটারের কত গুণ পাবে। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো চলো দেখি অঙ্কটা করি। তাহলে এই অঙ্কে আমরা 3 জনের নাম পাচ্ছি। তাহলে একজনের নাম হচ্ছে রাম, ঠিক আছে, ইস্টু দিলাম। আর কি আছে দেখো, রহিম আছে, এখন ইস্টু দেওয়া দরকার নেই। রাম, রহিম আর আছে পিটার। তাহলে অঙ্কটা বলেছে একটি যৌথ ব্যবসায় রহিম রামের 2-3 গুণ। তাহলে রাম যদি x টাকা দেয়, তাহলে রহিম দিচ্ছে রামের 2-3 গুণ, অর্থাৎ x ইন্টু 2-3 হয়েছে। এবং পিটার রামের অর্ধেক মানে যে এইটা আমাদের x ইন্টু 1/2 মানে অর্ধেক হলো। তাহলে কি হলো, x হলো, এটা 2x/3 হলো, এক্সকে 1 দিয়ে গুণ করলে x/2 হলো। তো আমরা এটাকে অনুপাতে করে ফেলতেই পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে, এদের অনুপাত এটাই, ঠিক আছে। এবারে এটাকে আমাদের সংখ্যায় আনতে হবে। কী করতে হবে দেখো, x/1 3 আর 2 এদের যদি আমরা লসাগু করি দেখো 3 2 6 হয়। তখন আমরা কি করব, x গুণ 6, এখানে কি করব দেখো 2x/3 ইন্টু 6, এখানে কি করব x/2 ইন্টু 6। তাহলে কি হয় দেখো, 6কে x এ গুণ করলে আমাদের 6x হলো, 3 2 6 হলো, অর্থাৎ 2 2 4x হলো। আর এখানে দেখো 3 2 6 কত হলো, 3x হলো। যদি x s কেটে যায়, আর তাহলে 3তে যদি কাটি আমরা দেখো 3তে কাটবেন, এটাই হবে। তাহলে 6:4:3 হলো। তো এইভাবে প্রথমে আমাদের অনুপাতটা বার করে নিতে হবে এবং এটাকে আমরা যোগ করে নিতে পারি, অর্থাৎ 6 + 4 + 3 যোগ করে দেখো 13 হচ্ছে। এবারে অঙ্কটাতে লাস্টে বলেছে যে লভ্যাংশের হিসাবে রহিম পিটারের কত গুণ পাবে। তাহলে রহিম পিটারের কত গুণ পাবে, তাহলে এই হচ্ছে রহিম। তাহলে সুতরাং 4/13 হচ্ছে রহিম হয়েছে। পিটারের কত গুণ পাবে, পিটার মানে এটা 3, তাহলে 3/13, তাহলে এটাকে শুধু ভাগ করলেই কিন্তু অঙ্কটা আমাদের হয়ে যাবে 3/13। তাহলে দেখো ভাগটা দেখো, 4/13 লিখলাম, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হলে উল্টে গেলে হবে 13/3, 13 যদি কেটে যায় আমাদের উত্তর হচ্ছে 4/3। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা 3-এর দাগের অঙ্কটা করব। তো দেখো 3-এর অঙ্কটা কি বলেছে, বলছে কোনো মূলধনে, তাহলে এখানে মূলধন কিন্তু বলেনি, তা আমি লিখবো যে ধরি আসল x টাকা, 1/6 অংশ বার্ষিক সুদ, মানে 1 বছরের সুদ হচ্ছে 1/6 অংশ। যদি 5 বছরে, তাহলে 5 বছরের সুদ বার করতে হবে। 5 বছরে এত টাকা বৃদ্ধিমূল হয়, তবে আসল কত। তো চলো অঙ্কটা আমরা করি। তো দেখো 3 নম্বর অঙ্কটা আমরা লিখতে পারি যে ধরি আসল x টাকা, ঠিক আছে, আর কোনো মূলধনের 1/6 অংশ বার্ষিক সুদ, অর্থাৎ ইন্টারেস্ট বলছে এখানে, অর্থাৎ সুদ বলছে 1/6 অংশ,
কী বললাম, 1/6 অংশ, মানে কোনো মূলধনের 1/6 অংশ। এখানে আমাদের মূলধন আমি তো ধরেছি দেখো x টাকা, তাহলে কোনো মূলধনের 1/6 অংশ সুদ, অর্থাৎ x ইন্টু 1/6 হবে, তাই তো। আর কি বলেছে, 5 বছরের সুদ, তাহলে আমি ইন্টু 5 গুণ করে দিলাম একে পরে। তাহলে আমাদের সুদ কত হলো দেখো, এক্সকে যদি 1 দিয়ে গুণ করি এক্স আর 5x, তাহলে 5x/6 হয়েছে। আচ্ছা, এবারে কিন্তু আমাদের এখানে বলেছিল যে 3300 টাকা, তাই না। তাহলে আমরা এইভাবে অঙ্কটা করতে পারি। দেখো শর্তানুসারে আসল মানে এক্স লিখলাম, আর সুদ কত হচ্ছে 5x/6, এর সাথে সমান সমান কোনটা করবো আমরা, 3300 টাকা। তাহলে এটাকে আমাদের এবারে লসাগু গসাগু করে নিতে হবে, চলো করি আমরা দেখি। তাহলে কত লসাগু হবে, 6 লসাগু হবে, 6কে x এ গুণ করলে হবে আমাদের 6x, 6 কেটে গেলে পড়ে থাকে 5x সমান সমান 3300, ঠিক আছে। তো 6x আর 5x যদি যোগ করি আমরা 11x সমান সমান আমরা কোনাকুনি যদি গুণ করি 3300 ইন্টু 6 গুণ করলাম না। পরের স্টেপ দেখো, তাহলে x সমান সমান 3300 ইন্টু 6 হলো, আর এই যে 11টা আছে এখানে চলে এলো, হ্যাঁ 3 11 33, আর গায়ে হচ্ছে দুটো শূন্য, তাহলে x সমান সমান কত হলো দেখো 3 6 18, আর গায়ে দুটো শূন্য, তাহলে এখানে x এর মান হলো আমাদের 1800 টাকা। তো আমাদের কিন্তু এই অঙ্কে কী চেয়েছিল যে আসল কত, তাহলে আসল আমি ধরেছিলাম দেখো x টাকা, তাহলে আসল আমাদের কত হলো 1800 টাকা। তো আশা করি অঙ্কটি তোমাদের আমি বোঝাতে পেরেছি। তো চলো এবার আমরা 4 নম্বরের অঙ্কটি করব। তো দেখো 4-এর অঙ্কটি কি বলেছে, 2x² + 3x - 1 = 0। সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা কিউব বিটা 5 প্লাস আলফা 5 বিটা কিউবের মান নির্ণয় করো। তো চলো অঙ্কটা করি। তাহলে এই অঙ্কে প্রথমে সমীকরণটা আমি 2কে নিচ্ছি, দেখো 2x² + 3x - 1 = 0। তো আমরা এখান থেকে বার করে নিই, দেখো এর মান এখানে আমাদের 2 হচ্ছে, আর এখান থেকে দেখো বি এর মান হচ্ছে আমাদের 3, আর সি এর মান হচ্ছে -1। মানটা টোকার ফলে আমাদের অঙ্কটি করতে কিন্তু অনেকটাই কিন্তু সুবিধা হবে, কারণ আমরা জানি যে আলফা প্লাস বিটা সমান সমান কী হয়, সমান সমান হচ্ছে আমাদের -b/a হয়। তাহলে আলফা, সরি এটা বিটাটা হয় না, আমার বিটাটা কী হয়, ঠিক আছে বিটা, তাহলে আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস লিখলাম 3 লিখলাম, আর এ মানে কত 2। তাহলে দেখো আলফা প্লাস বিটা আমরা পেলাম -3/2 হয়েছে। আর একটা সূত্র আমাদেরকে জানতে হবে, আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটা, তাহলে সেটা হচ্ছে c/a অর্থাৎ -1/2, ঠিক আছে। তাহলে আমরা আলফা প্লাস বিটা পেয়ে গেলাম, আর আলফা বিটাটাও পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এবারে আমরা মানটাকে লিখব। তো এখানে মানটা কি বার করতে বলেছে, আলফা কিউব, আর এখানে বিটা 5, আর এখানে হচ্ছে আমাদের দেখো আলফা 5 আর বিটা কিউব হয়েছে। এর মানটা কিন্তু আমাদের বার করতে হবে। তো চলো আমরা বার করি। তো একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো আলফা কিউব আছে, এখানে আলফা 5 আছে, তাহলে আমরা এখান থেকে আলফা কিউবটা কিন্তু কমন নিতে পারি। এখানে বিটা 5 বিটা কিউব, তাহলে বিটা কিউবটাকে কমন নিতে পারি, যে কমন নিয়ে থাকি এখানে বিটা স্কোয়ার পড়ে থাকে, আর এখানে হচ্ছে আমাদের আলফা স্কোয়ার কিন্তু পড়ে থাকে। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আলফা প্লাস বিটা, তা আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে আলফা প্লাস বিটা তার কিউ, আর এটা দেখো বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার, তো একটা সূত্র কি পড়ে, a² + b²
তো দেখো একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে, আমাদের জানতে হবে। সূত্রটা হচ্ছে দেখো এটা, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করব, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে বি। তাহলে আমরা লিখতে পারি এটা এইভাবে, যে এটা আমরা ঘুরেও লিখতে পারি যে আলফা বিটা, তাহলে এটাকে এ এটাকে বি আমরা করে নিতে পারি। তাহলে আমরা এইভাবে লিখব যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a আর কি আছে বি। ওকে, তাহলে আলফা বিটার কিউব মানে আলফা আর বিটা মানে কত, -1/2 আছে। তাহলে আমি এখানে লিখতে পারি যে -1/2 তার কিউব। আর এটা দেখো আলফা প্লাস বিটা স্কোয়ার, দেখো আলফা প্লাস বিটা মানে মাইনাস কত 3/2। তাহলে আমরা এখানে লিখতে পারি যে -3/2 তার স্কোয়ার লিখলাম, -2 লিখলাম। আলফা বিটা মানে কত -1/2, তাহলে ইন্টু -1/2। তাহলে -1/2 এর কিউব, -1/2 এর কিউব মানে কত হচ্ছে, -1/4 হচ্ছে, সরি 1/8 হচ্ছে, -1/8 হচ্ছে। এখানে দেখো 2 2 কেটে গেল, আর এটা তো স্কোয়ার মানে মাইনাস মাইনাস প্লাস হচ্ছে আমাদের, তাই না? আর যেহেতু এটা আছে গুণ হবে এটা আমাদের, তাহলে 3 3 হচ্ছে 9, আর 2 2 4, আর মাইনাস মাইনাসে প্লাস 1 হয়েছে। তাহলে এবারে কি হচ্ছে আমাদের -1/8 ইন্টু, তো এখানে আমাদের লসাগু করতে হবে, 4 লসাগু হলে 9 + 4 -1/8 ইন্টু 9 আর 4 যদি যোগ করি হয় আমাদের 13 4 হয়। তাহলে কী দাঁড়াচ্ছে 13 -13 কে 13 আর 4 আসতে 32। ঠিক আছে, তো এটি হচ্ছে আমাদের এই অঙ্কটির অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো এবার 5 দাগের অঙ্কটা করে ফেলি। তো 5 অঙ্ক দেখো, প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের কিন্তু বারবার অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে হবে। তো চলো কী বলেছে দেখো, ax প্লাস b/y সমানুপাতিক cx প্লাস d/y হলে প্রমাণ করো যে x সমানুপাতিক 1/y, যেখানে abcd কী বলছে ধ্রুবক। এটা abcd কিন্তু ধ্রুবক, এটা মাথায় রাখতে হবে কিন্তু। হ্যাঁ, চলো অঙ্কটা আমরা করি। তাহলে 5 দাগের অঙ্ক প্রথমে আমরা টুকে ফেলি, ax প্লাস by, তারপরে দেখো cx প্লাস d/y। ঠিক আছে, তো দেখো কি করি আমরা। তাহলে আমরা ax প্লাস by, তো এটাকে আমরা কি করব, সমান সমান দেবো, দিয়ে এখানে আমরা কে লিখব, আর এখানে কি লিখব cx প্লাস d/y। ওকে, এবারে আমরা পরের স্টেপটা কি করব দেখো, ax প্লাস by যেমন আছে আমরা লিখে দিলাম, আর এখানটা কি করব, কে দিয়ে গুণ করব, কে cx দিয়ে গুণ করলে কে cx, এখানটা হবে কে d/y। ঠিক আছে, তো এবারে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে এক্স আছে, এখানে এক্স, আমি এক্সগুলোকে একদিকে নিয়ে আসছি, তার ax হলো, আর এটা যখন সমান সমান এদিকে আসবে মাইনাস করব কে cx সমান সমান, এদিকে কিন্তু কে d/y ছিল, আর এখানে প্লাস by এদিকে আসবে মাইনাস by হয়ে গেল। এখান থেকে দেখো এক্স, এখান থেকে এক্স কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে আছে a মাইনাস kc। এখানে দেখো ওয়াই, তাহলে এখানে ওয়াই কমন নেবো, তাহলে 1/y যদি কমন যায় তাহলে কী পড়ে থাকবে, পড়ে থাকবে কে ডি মাইনাস বি। হয়েছে, পরের স্টেপ দেখো, দেখো এক্স সমান সমান 1/y কে ডি মাইনাস বি হয়েছে, আর এখানে দেখো এ মাইনাস কেসি, তাহলে এই এ মাইনাস কেসিটা জিনিস এখানে আসবে এ মাইনাস কেসি। তাহলে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে এক্স সমান সমান 1/y। কারণটা কি দেখো, কারণ আমাদের লেখাই আছে ওখানে যে এ বি সি ডি এবং কে সবকটাই এখানে ধ্রুবক আছে,
তাই অ্যাকচুয়ালি অ্যান্সার হলো এক্স সমান কে হয়, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো এবং বুঝতে পারছো পেজটা কিন্তু যথেষ্ট টাফ রয়েছে। এই অঙ্কগুলো তোমাদের কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু অঙ্ক পারা কিন্তু খুবই মুশকিল। তো চলো এবার আমরা 5 অঙ্ক হলো 6 অঙ্কটা করি। তো চলো এবার আমাদের হচ্ছে 6 নম্বর অঙ্কটি হবে। কি বলেছে দেখো, বলেছে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি 90 ডিগ্রি এবং এবির মান 5 সেমি, বিসির মান 12 সেমি হলে ওই ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। তো চলো অঙ্কটা করি। এটা আমি প্রথমে একটা বৃত্ত অঙ্কন করে নিই, ঠিক আছে। তো এখানে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাই নামটা দিচ্ছি এ বি সি। একটা কোণ কিন্তু বলেছে, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ কিন্তু অঙ্কটা বলে দিয়েছে, ঠিক আছে। তারপরে কি বলেছে যে এবিসি 90 ডিগ্রি, মানে এবি সমান সমান 5 সেমি, তাহলে এই যে এ আর বি এটার মান কত, 5 সেমি কিন্তু বলে দিল, হ্যাঁ ওকে। আর কি বলছে বিসি হচ্ছে এই মানটা হচ্ছে 12 সেমি, তাহলে এটিও কিন্তু বলে দিয়েছে 12 সেমি, হ্যাঁ। বলছে ওই ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজ, এইটা হচ্ছে আমাদের তাহলে কেন্দ্র, তাই তো। ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে এটি কিন্তু আমাদের জানতে চেয়েছে এই অঙ্কে। তাহলে এর মানটা বলে দিয়েছে, তাহলে আমরা জানি যে অতিভুজ স্কয়ার, অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি এখানটা দেখো এসি তার হোল স্কয়ার লিখতে পারি, হয়েছে। সমান সমান কী লিখব, লম্ব স্কয়ার, লম্ব বলতে এখানে বোঝাচ্ছে আমাদের এ বিকে, তাহলে এখানে লিখতে পারি যে আমরা এ বি স্কয়ার, হয়েছে। আর যোগ দিলাম, তারপর আমরা কী লিখব, ভূমি বলতে এখানে বিসি বোঝাচ্ছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে বিসি তার স্কয়ার, হয়েছে। এবারে এর মানটা আমাদের বার করতে হবে, তো এ বির মান তো এখানে বলেই দিয়েছে যে 5 স্কয়ার হলো, আর যোগ বিসি মানে হচ্ছে আমাদের 12, তাহলে 12 স্কয়ার হলো। তাহলে দাঁড়াচ্ছে কি 5 5 25, 12 12 144। এখানে দেখো আমি এসি লিখলাম, স্কয়ার লিখলাম না, তাই জন্য রুট হলো, রুটের মধ্যে নিয়ে চলে আসো 25 যোগ 144, তাহলে এসি হচ্ছে আমাদের যোগ করলে 169, তাহলে এসি সমান সমান হচ্ছে আমাদের 13। কিন্তু বলেছে যে পরিবৃত্তের ব্যাসার্ধ বার করতে বলেছে, কিন্তু ব্যাস কিন্তু বার করতে বলেনি। যদি অঙ্কটায় আমাদের ব্যাস বার করতে বলতো তাহলে আমাদের 13ই অ্যান্সার হয়ে যেত। অর্থাৎ এখান থেকে এটা যদি বলতো এসি বার করতে তাহলে কিন্তু হয়ে যেত, যেহেতু আমাদের ব্যাসার্ধ তাই অর্ধেকটা বার করতে হবে। তখন আমরা কি করব, লিখে দিলাম ব্যাসার্ধ সমান সমান 13/2 সমান সমান 6.5 সেমি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারছো এবং তোমরা কিন্তু কমেন্ট কিন্তু করো, কমেন্ট সাধারণত খুবই কম আসে, জানি না কেন তোমরা কমেন্ট করো না। তো চলো আমি এবারে 7 নম্বর অঙ্কটা যাই। তো দেখো আমার 7 নম্বর অঙ্ক হচ্ছে, এটা আমাদের 7 নম্বর অঙ্ক কি বলেছে, দুটি বৃত্তের ব্যাসার্ধে 8 সেন্টিমিটার ও 23 সেন্টিমিটার, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 25 সেন্টিমিটার হলে তাদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, তোমাদের ভালো করে কিন্তু অঙ্কটা দেখতে হবে। তো চলো অঙ্কটা আমরা করি। তাহলে দেখো অঙ্কটা বলেছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধে 8 সেমি ও 32 সেমি, দুটি বৃত্তের ব্যাসার্ধ, যাই হোক দুটি বৃত্ত প্রথমে অঙ্কন করে নিই। একটা আর এর মধ্যে দিয়ে কিন্তু আর একটা আসবে, ঠিক আছে। তাহলে কি হলো, তাহলে আমাদের দেখো দুটি বৃত্তের ব্যাসার্ধ বলেছে কিন্তু 8 সেমি, দুটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি আর একটা হচ্ছে আমাদের 23 সেমি, ও তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কিন্তু 25। তাহলে এইটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, তাহলে এই দুটোর মধ্যে কত বলেছে আমাদের 25 সেমি কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। আমি লিখে দিলাম
তাদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সরল সাধারণ স্পর্শক অর্থাৎ এখান থেকে এটা একটা স্পর্শক আসবে, তো এটা তো একটা এখানে দুটি বৃত্তের মধ্যে 8 সেমি আর 23 সেমি তাদের কেন্দ্রদ্বয় ত্রিভুজের সেমি বৃত্তে ব্যাসার্ধ বলেছে এখানে 8 সেমি। তো দেখো এটা আর এটা আমি অঙ্কন করে নিলাম। তাই দুটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি আর 23 সেমি, তাহলে এটা যদি আমাদের 8 সেমি আমি ধরে নিই আর এটা যদি আমি 23 সেমি ধরে নিই, তাহলে হয় তাহলে তাদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যটা বার করতে হবে। এবং সবার প্রথমে আমরা নামগুলো আমাদের দিতে হবে এখানে, কারণ বলেছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি 23 সেমি, তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব 25 সেমি হলে তাদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমি এটার নাম দিলাম, দেখো এ বি হয়েছে, এ বি নাম দিলাম। আচ্ছা, আর কি দেবো? ধরো এটার নাম দিলাম আমি সি, এটার নাম দিলাম ডি। ঠিক আছে, তো দেখো আমি যদি এখানে একটি বিন্দু দিয়ে যদি এটাকে আমি ছেদক করে দিই, তো এটি একটি ত্রিভুজ কিন্তু হচ্ছে, এবং এটার নাম দিলাম আমি ও। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি? আমরা এখান থেকে দেখো, তাহলে দেখো এটা যদি আমি 8 সেমি হয় তাহলে এটাও 8 সেমি হবে, তাই না? তাহলে 23 থেকে যদি 8 বিয়োগ হয়ে যায় তাহলে কিন্তু থাকে কত? 15। তাহলে আমরা এটা লিখতে পারি যে সি ও সমান সমান কিন্তু 15 সেমি আমি লিখতে পারি। আচ্ছা, আর কি আছে দেখো, ও ডি, তাহলে ও ডি কত পাচ্ছি দেখো, আমি যদি এটা 25 হয় তাহলে এটাও 25 হবে, তাহলে আমরা এটা পেলাম 25 সেমি। আচ্ছা, আমাদের বার করতে হবে কি? সিডিটাকে বার করতে হবে, এটা ত্রিভুজ সি ডি, এটা হচ্ছে আমাদের লম্ব ধরেছি। ঠিক আছে, তাহলে এই অংশটুকু আমাদের বার করতে হবে, এটা একটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে। তো আমরা কিন্তু জানি যে সূত্রটা, যে সিডি মানে অতিভুজ, তাই না? এটা হচ্ছে আমাদের সিডি, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার, লম্ব বলতে হচ্ছে আমাদের সিও স্কোয়ার, প্লাস হচ্ছে আমাদের ভূমি, তো এখানে ভূমি হচ্ছে আমাদের ও ডি। ওকে, তাই দেখো সিও, এই সিও এর মানটা আমাদের হচ্ছে লিখেছি আমি 15, তাহলে 15 স্কোয়ার হলো। আর ও ডি, না সরি একটু মিস্টেক হচ্ছে আমার, না ঠিকই আছে মোটামুটি। তো আর দেখো এখানে ওডি হচ্ছে আমাদের কত? 25। ঠিক আছে, 25 স্কোয়ার। তো সরি, অঙ্কটা কিন্তু একটু মিস্টেক কিন্তু আমার হয়ে গেছে এখানে। তো দেখো অঙ্কটা আমি ঠিকঠাক করছি। তো আমরা সূত্র তো আমরা জানি যে অতিভুজ স্কোয়ার, তাই না? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার, তাই না, যোগ ভূমি স্কোয়ার, তাই না? তাহলে আমাকে তো ভূমিটাকে বার করতে হবে, তাহলে ভূমিটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, তাহলে এদিকে কি দাঁড়াচ্ছে আমাদের? তো এটা আমরা এইভাবে লিখতে পারি, তাহলে ভূমি সমান সমান এদিকে চলে আসবে, এটা আমাদের অতিভুজ। তাহলে অতিভুজ বলতে আমি এখানে ডাইরেক্ট করছি, দেখো এটা হচ্ছে আমাদের 25 হবে, তাহলে 25 স্কোয়ার, আর এটা এর মাইনাস হয়ে যাবে -15 স্কোয়ার, এটা স্কোয়ার দিয়ে দাও। তাহলে 25 মানে হচ্ছে 625, আর 15 মানে হচ্ছে আমাদের 225। তাহলে হচ্ছে আমাদের এখানে ভূমি বলতে আমরা সিডিটাকেই ধরছি, তাই সিডি সমান সমান আমি রুটের মধ্যে দিয়ে দিলাম 625 থেকে 225 চলে গেলে কিন্তু 400 হয়। তো সিডি সমান সমান হচ্ছে আমাদের 20। তো অঙ্কটা হচ্ছে এইটা, অঙ্কটা আরও একটু পরিষ্কার করলে বেটার হতো। তো আশা করি তোমরা এটুকুনি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করবে, তাই আমি পরের ভিডিওতে তোমাদেরকে ওই অঙ্কটা আরও ভালো করে বুঝিয়ে দেবো। তো চলো এবার 8 দাগের অঙ্কটা দেখি।
তো দেখো এই 8 নম্বরের অঙ্কটি আমি করাচ্ছি না, এই কারণে করাচ্ছি না কারণ 8-এর অঙ্কটি কিন্তু তোমাদের কোথাও কোথাও একটা ভুল আছে এবং এর উত্তর কিন্তু তোমাদের মিলবে না, কারণ আমি কিন্তু আগে আমার বাড়িতে যে ব্যাচ পড়াই তাদের আমি অঙ্কগুলো করাই, তারপরে আমি তোমাদের ইউটিউবে আপলোড করি। তো ওদের করাতে কিন্তু এই অঙ্কটি কিন্তু মিলিনি, উত্তর সাধারণত কোথাও একটা ভুল আছে প্রশ্নটা, ঠিক আছে? তাহলে আমি 9-এর অঙ্কটা কিন্তু চলে যাব। তো চলো আমরা 9-এর অঙ্কটা করি। তো দেখো 9-এর অঙ্কটা আমাদের কি বলেছে, এটা বলছে দেখো KLMN, KLMN একটি ট্রাপিজিয়াম যার KN প্যারালাল LM এর KM ও LN কোণ দুটি পরস্পরকে ছেদ করে যদি KO 3 আর MO x-3 আর NO হচ্ছে x-2 এবং LO হচ্ছে 3x-13 হয়, তবে x এর মান নির্ণয় করো। তো এই অঙ্কটা কিন্তু অনেকটা বড় টাইপের অঙ্ক হবে, তো আমি অঙ্কটা যতটা চেষ্টা করব ছোটোর মধ্যে করার, যাতে তোমরা প্রত্যেকে বুঝতে পারো। তো চলো অঙ্কটা আমরা করি। তাহলে এটা হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক। তো অঙ্কটা কিন্তু আমি একবার পড়ে পড়ে ছবিটা আঁকি। KLM একটি ট্রাপিজিয়াম, তাহলে ট্রাপিজিয়াম প্রথমে আমাদের এঁকে নিতে হবে। দেখো তাহলে একটি ট্রাপিজিয়াম আমরা এঁকে ফেলেছি, নাম দিয়ে দিলাম আমি KLMN। ওকে, তাহলে KLM একটি ট্রাপিজিয়াম যার KN মানে হচ্ছে এই যে KN LM বলছে প্যারালাল, আর KM মানে এই কর্ণটা, এই যে KM আর LN দেখো কর্ণ দুটি পরস্পরকে ছেদ করেছে, এখানে ছেদ করেছে যার নাম দিলাম আমি O। তো দেখো এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এখানে একটা ত্রিভুজ এইটা আর এটা কিন্তু এই ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তা যদি KO মানে এইটা যদি KO 3 হয় আর MO x-3 হয় আর NO মানে এইটা যদি x-2 হয় এবং LO মানে এইটা যদি 3x-13 হয়, তবে x এর মান নির্ণয় করো। তো একদম এটা সোজা অঙ্ক, আমি শর্টকাটে তোমাদের করাচ্ছি। তাহলে আমরা পাচ্ছি এরকম, দেখো KO বাই MO সমান সমান ON বাই OL। তাহলে কে ওর মান এখানে বলেছে 3 আর এটা হচ্ছে আমাদের x-3, ON বলেছে আমাদের x-2 আর OL হচ্ছে 3x-13। ওকে, তো চলো এটা আমার কোনাকুনি গুণ করে ফেলি। 3কে 3x দিয়ে গুণ করলে 3×3 9x-3-13 সমান সমান দিলাম। xকে যদি আমি x দিয়ে গুণ করি, তো এক্সকে তো একটু আমি মিস্টেক করলাম, ফের আমি এটা আগে করলে ভালো হবে অঙ্কটা, এটা করো আগে। x গুণ করলে হবে আমাদের x² আর এক্সকে 3 দিয়ে গুণ করলে হচ্ছে -3x, -2কে x দিয়ে গুণ করলে -2x, মাইনাস মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, এটা করলেও হতো। এটা দেখো আমাদের তো করাই ছিল 3×3 9x আর -3-13 সব কটাকে আমি এদিকে নিয়ে চলে আসবো। তাহলে দেখো x², আচ্ছা এখানে -3x -2x, তাহলে -5x প্লাস 6 তো আগে থেকেই ছিল, এই 9xটা এদিকে নিয়ে আসলে -9x -39 এদিকে নিয়ে আসলে প্লাস 39 হলো, আর এদিকে সমান সমান 0 হলো। এটাকে আমাদের মিল টার্ম করতে হবে। দেখো তাহলে x² হলো -5 -9, তাহলে কত হয় -14x হলো। 39 আর 6 যোগ করলে হচ্ছে আমাদের 45 সমান সমান 0 হলো। তো মিল টার্ম করা যাক। তো দেখো 5 নং 45, 9 5 14, তাহলে x² হলো, এখানটা মাইনাসটা বসে গেল। আচ্ছা 9 আর 5 আমাদের যোগ করতে হবে, এক্সট্রা তো এখানে বসলো, যোগ 45 সমান সমান 0। ঠিক আছে, এবারে পরেরটা দেখো কী হচ্ছে আমাদের, তাহলে x² -9কে x দিয়ে গুণ করলে -9x -5x, আচ্ছা এখানে প্লাস 45 সমান সমান 0। এখানে যদি x কমন যায় তাহলে x -9, 5 কমন গেলে x -9 সমান সমান 0।
দুটো এক্স মাইনাস নাইনের জন্য একটা হচ্ছে আমাদের এক্স মাইনাস 5 সমান সমান 0। তাহলে এক্স মাইনাস 9 সমান সমান 0, তাহলে একটা এক্সের মান 9 হলো। আরেকটা দেখো এক্স মাইনাস 5 সমান সমান 0, তাহলে এক্স সমান সমান হচ্ছে 5, তাহলে একটা এক্সের মান 9, এটা 5, তাহলে এটাই হলো আমাদের অঙ্কটার অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা এবারে 10-এর দাগের অঙ্কটি করব। তো চলো আমাদের এই হচ্ছে 10 নম্বর অঙ্ক, কিন্তু 10 নম্বর অঙ্কটাও কিন্তু মিলবে না, কারণ আমিও আমার স্টুডেন্টদের যখন ব্যাচে করেছিলাম এই অঙ্কটা কিন্তু মিলিনি, তাই আমি এই অঙ্কটি তোমাদের করাচ্ছি না, আমি তোমাদের করাচ্ছি ডাইরেক্ট 11 নম্বর অঙ্কটা। তো চলো 11 নম্বর অঙ্কটা কী বলছে দেখি। বলছে কোনো একদিন 7 সেমি বৃষ্টিপাত হলে 6 হেক্টর জমিতে জমা হওয়া জলের আয়তন কত হবে? তো চলো অঙ্কটা খুব ছোট আছে। তাহলে 11 নম্বর অঙ্ক অর্থাৎ এক্স আই, তাহলে আমাদের জানতে হয় প্রথমে যে 6 হেক্টর, 6 হেক্টর মানে হচ্ছে আমাদের 6,000 6 লাখ বর্গ 60,000 বর্গ মিটার, তাই তো। আর দেখো এখানে বলেছে 7 সেন্টিমিটার মানে হচ্ছে আমাদের 1000 দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে 0.07, অর্থাৎ 7কে আমরা তাহলে 100 দিয়ে ভাগ করবো। তো 100 দিয়ে যদি ভাগ করি আমরা তো হয় 0.0 মিটার হয়। তাহলে অঙ্কটা আমাদের কি বার করতে বলেছে? অঙ্কটা বলেছে জলের আয়তন বার করতে বলেছে। তাহলে একদম ছোট্ট অঙ্ক এটা, দেখো জলের আয়তন, জাস্ট এক্স তোমরা গুণ করে দাও, অঙ্কটা কিন্তু হয়ে যাবে 60,000 ইন্টু 0.07। দেখো 6×7 = 42 হলো, গায়ে 4টে শূন্য আগে আমি বসিয়ে দিলাম, ঠিক আছে, 4টে শূন্য বসালাম, 2 ঘর পরে পয়েন্ট আছে, তাই এখান থেকেও 2 ঘর পরে পয়েন্টটা বসাও, তাহলে দুটো শূন্য কেটে গেলে উত্তর হলো 4200, ঠিক আছে। এটা কিন্তু হবে উত্তরটা কিন্তু ঘন মিটারে উত্তর করতে হবে, যেহেতু আমাদের আয়তন বার করতে বলেছে। তো আশা করি তোমরা 11 অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো এবার 12 অঙ্কটা করে নিই। তো এটা হচ্ছে আমাদের 52 নম্বর অঙ্কে বলেছে যে একটি লম্বা বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল এ বর্গ একক, পার্শ্বতল মানেই কিন্তু এ বর্গ একক বলে দিল, আর ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক, আয়তন ভি এ ঘন একক হলে তবে এ আর বাই ভি এর মান নির্ণয় করো। খুবই সোজা অঙ্ক। তো চলো, তাহলে এই অঙ্কটি কিন্তু আমাদের ছবি আঁকার তেমন কোনো দরকার নেই, জাস্ট করলেই হয়ে যাবে। আমি এখানে লিখে রাখছি পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, 2π/h, কিন্তু আমাদের এখানে কি বলেছে, বলেছে কিন্তু এ বর্গ একক, ঠিক আছে, এ বর্গ একক। আচ্ছা আয়তন, তো এখানে কিন্তু আয়তনটা বলেছে ভি, কিন্তু আমরা কি জানি πr²h, কিন্তু আমাদের অঙ্কে বলেছে ভি। তাহলে কি কিসের মানটা বার করতে হবে? বার করতে হবে যে এ আর বাই ভি। তাহলে এ মানে হচ্ছে আমাদের 2πr/h ইন্টু আর বসে গেল, আর ভি মানে আমরা জানি দিয়েছি এখানে দেখো πr²h। তাহলে দেখো এখানে এইচ এইচ কেটে দাও, এখানে দুটো আর, এখানে দুটো আর, পাই কেটে গেল, উত্তর হলো 2। তো চলো অঙ্কগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। দুটো অঙ্ক অবশ্যই এখানে কিন্তু মিলিনি, তাই কিন্তু আমি করালাম না। যদি তোমাদের কারোর অঙ্ক মেলে তো অবশ্যই তোমরা কমেন্ট করো, তো আমি আরেকবার ট্রাই করে দেখবো। তাহলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।